পার্টি ভারতবর্ষের নয়, পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দল। আজকে সেই গণতান্ত্রিক দল আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আমাদের ঘরের মহিলাদেরকে, মা বোনেদেরকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেবেন, আর সেই টাকা তোলার জন্য তাদেরকে নিয়ে গিয়ে বারে, ক্লাবে, মদের ঠেকের মধ্যে বসাবেন। আমরা তার প্রতিবাদ করতে এসেছি, আশা করি আপনারাও আমাদের সাথে সহমত হবেন। তৃণমূল কংগ্রেস চাইছে, তারা অর্ডার বের করেছে অনেক পুরনো একটা আইন, যে আইনে মহিলাদের বারে এবং পানশালাতে কাজ করার বাধা ছিল, সেই আইনের পরিবর্তন নিয়ে এসছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা মনে করি নারী পুরুষ সমান, দুজনেরই সমান ধরনের কাজ করার অধিকার আছে, আমরা তাতে আপত্তি করছি না। কিন্তু আমাদের সাধারণ প্রশ্ন, যে পশ্চিমবাংলার বুকে একজন শিক্ষিত মহিলা, একজন শিক্ষিত ডাক্তার, যিনি ডিউটি করার সময় আরজি করার মতো সুরক্ষিত জায়গায় রেপ আর মার্ডার হয়ে যায়, কোন সাহসে একজন বাড়ির লোক, একজন বাবা, একজন শ্বশুর তার বৌমা বা মেয়েকে পাঠাবে বাড়ি গিয়ে তার কাজ করার জন্য? কে গ্যারান্টি দেবে তার সুরক্ষার? আপনারা পুলিশ গ্যারান্টি দেবেন? সেই গ্যারান্টি আপনারা আরজি করার ক্ষেত্রে দিতে পেরেছিলেন? আরজি করার মেয়েদের এখনো বিচার হয়নি, সে বিচার পায়নি এখনো ঠিক মতো। বাংলার মানুষ ঢুকরে ঢুকরে কাঁদছে, কারণ আপনার পুলিশ গিয়ে সেদিন সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছু লোপাট করেছিল। আর আজকে আমরা কি দেখতে পেলাম? মাননীয় মুখ্যমন্ত্রী বারবার উন্নয়নের কথা বলে, হাতরসের কথা বলে। আজকে আমরা দেখতে পেলাম যারা এই জীবন কাণ্ডে আমাদের তিলোত্তমার দেহ, আমাদের অবহেলার ডেড বডি ঝোড় করে নিয়ে গিয়ে তখন অগ্নিমিত্র পাল, সজল ঘোষ এবং অন্যান্য বিজেপির নেতৃত্বরা সেখানে ছিল, তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে তাদেরকে শ্মশানে পুড়িয়েছিল। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ব্যক্তিরা এই কাজটা করেছিল তাদের মধ্যে একজন সোমনাথ বাবু, তিনি নাকি সেই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হবেন। বা মুখ্যমন্ত্রী কি দারুণ পুরস্কার দিলেন যে আপনার প্রমাণ লোপাট করার কাজে যে ব্যক্তি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আরজি করের কাণ্ডে আমাদের অভয়ার দেহকে পুড়িয়ে দিয়ে, তার দেহ পোড়ানোর দায়িত্ব যাকে দিয়েছিলেন তাকে আপনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বানালেন। এই থেকে ভালো কাজ, এর থেকে ভালো কাজ পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রী করেছেন কিনা আমরা জানি না। আমাদের মহিলারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন, কারণ আপনার সরকার ঠিক করেছে যে রাত অব্দি মহিলারা নাকি বারে পানশালাতে কাজ করবে। মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের অবস্থা আপনি আমার থেকে ভালো জানেন। মানুষের হাতে কাজ নেই, কর্মসংস্থান নেই, পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে। সেই পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে যখন কাজ করছে, তারা যখন কাজ পাবে না, তখন মাননীয় মুখ্যমন্ত্রী সেই পরিবারের লোকজন বাধ্য হবে তার পরিবারের মেয়েকে বাড়ে গিয়ে কাজ করার জন্য। কারণ সত্যি হাতে কাজ নেই। মানুষ কোথায় যাবে? মানুষ কোন জায়গায় যাবে? আপনি বাধ্য করছেন আমার ঘরের মেয়েদেরকে, আমার ঘরের মহিলাদেরকে বারে পানশালাতে পাঠানোর জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে আপনি এই রাজ্যকে কোথায় নিয়ে গেছেন আমরা বারবার দেখছি। আপনি কি দেখানোর মতো কাজ করছেন? আমরা ছোটবেলায় গল্প শুনতাম যে যখন কোনো বিয়ে বাড়িতে হতো, বড় বিয়ে বাড়ি হতো, কিছু লোক ফাঁকা প্যাকেট ভালো কাগজে মুড়িয়ে নিয়ে চলে যেত, ভেতরে কিছু থাকতো না, ফাঁকা বাক্স। সেই বাক্স দিয়ে গিয়ে হাতে ধরিয়ে, বড় বউয়ের হাতে ধরিয়ে ভালো করে ভুড়ি ভোজন করে চলে আসতো। আপনারাও কি নাকি একটা আইন বানিয়েছেন, অপরাজিতা আইন। আপনাদের সেই অপরাজিতা আইন আপনারা দোষ দিচ্ছেন যে আমরা পাঠিয়ে দিয়েছি রাজ্যপালের কাছে, সেই আইন পাস হচ্ছে না। এবং আপনার সেই আইন সেই সাজানো বাক্সের মতো। কেন সাজানো বাক্সের মতো মাননীয় মুখ্যমন্ত্রী? তার কারণ হচ্ছে আপনি সেই আইনে যে প্রাবধান লিখেছেন, আপনিও জানেন ভারতবর্ষের সংবিধান অনুসারে কোন রাজ্য সরকার, এর আগে সুপ্রিম কোর্টের রায় এসেছে, ডেথ পেনাল্টির আইন করতে পারে না। ডেথ পেনাল্টি অর্থাৎ মৃত্যুদণ্ডের আইন করার ক্ষমতা শুধুমাত্র কেন্দ্র সরকারের আছে, কোন রাজ্য সরকারের হাতে নেই। তবুও জেনে শুনে আপনি সেই আইন বের করেছেন। আর সব থেকে মজা তো সেই আইনের শেষ লাইনে আছে। সেই আইনের শেষ লাইনটা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে লেখা আছে যে কোন ফিনান্সিয়াল ইমপ্লিকেশন এই আইনের ফলে রাজ্য সরকারের উপর বর্তাবে না। পাতি বাংলা করলে দাঁড়ায় কি, যে কোন রকম অর্থনৈতিক ভার রাজ্য সরকারের উপরে এই ন্যস্ত হবে না এই আইনের ফলে। আপনার আইনে লেখা আছে, তাহলে আপনি সাজা দেবেন কি করে? কিভাবে সাজা দেবেন?
তার কারণ আপনাকে যদি মহিলাদের বিরুদ্ধে এই ধরনের ঘটা অপরাধে তাড়াতাড়ি সাজা দিতে হয়, আপনি তো 30 দিন না 60 দিনের একটা সময় দিয়ে রেখেছেন, 21 দিনের সময় দিয়ে রেখেছেন। সেই সাজা যদি দিতে হয় তাহলে তো সেই সাজার জন্য আপনাকে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করতে হবে, আপনাকে পস্কো কোর্ট তৈরি করতে হবে, আপনাকে ল্যাবরেটরি তৈরি করতে হবে, যেখানে তো টাকা লাগবে দিদিমণি। টাকা তো নেই, টাকা তো শুধু তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে আর ভাইপোর পকেটে টাকা আছে, আর বাংলার মানুষের কাছে টাকা নেই, বাংলা সরকারের কাছে টাকা নেই। আমাদের মদে সব থেকে বেশি রোজগার পশ্চিমবঙ্গ সরকারের, গর্বের বিষয়। আপনারাও গর্ববোধ করুন, প্রতিদিন সন্ধ্যাবেলায় ঢুকঢুক করে খান, ঢুকঢুক করে পান করুন, আর মুখ্যমন্ত্রীকে আরো বেশি পয়সা দিন। এখন বর্তমানে যা অবস্থা হয়েছে, মদ আমাদের ভবিষ্যৎ এবং মদারও আমাদের ভবিষ্যতে পরিণত হয়ে গেছে। বাংলার গোটা যুব সমাজকে আপনি মদের নেশার হাতে ঠেলে দিচ্ছেন। আজকে এই রাজ্য সরকারের আমলে আজকে মহিলারা নির্যাতিত হচ্ছে, একের পর এক ঘটনা ঘটেছে। তারপরে আমরা আশা করব যে পানশালাতে বারে আমাদের মহিলারা সুরক্ষিত থাকবে। আমরা আরজিকর দেখলাম, আমরা হাঁসখালি দেখেছি, আমরা মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর পার্কস্ট্রিট কাণ্ড দেখেছি, যে পার্কস্ট্রিট কাণ্ডের অপরাধীরা এখনো কোথাও বিদেশে পালিয়ে আছে। আমরা কামদুনি কাণ্ড দেখেছি, সেই কামদুনি কাণ্ডে যারা অপরাধী সাজা পেয়েছিল তারা পরবর্তী সবাই ছাড়া পেয়ে গেছে, সবাই এখন জেলের বাইরে, মৃত্যুদণ্ড হচ্ছে না কারো। পশ্চিমবঙ্গে যদি রেকর্ড দেখি, 50,000-এর বেশি পস্কো মামলা পেন্ডিং হয়ে আছে, 49,000 সামথিং, 49,500-র বেশি মামলা পস্কো কোর্টে পেন্ডিং হয়ে আছে। ফাস্ট ট্র্যাক কোর্ট নেই। কেন্দ্র কবে বলেছে 100-র বেশি ফাস্ট ট্র্যাক কোর্ট খোলার জন্য? আর মজার কথা শুনবেন, এই ফাস্ট ট্র্যাক কোর্ট খুঁজতে গেলে যা খরচ হবে তার 60%, অর্থাৎ 100 টাকা যদি খরচ হয় তার 60% টাকা কেন্দ্র সরকার দেবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে মাত্র 40 টাকা খরচ করতে হবে। তবুও দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ফাস্ট ট্র্যাক করছেন না। 23 সাল পর্যন্ত 6 থেকে 7খানা ফাস্ট ট্র্যাক কোর্ট তারা তৈরি করতে পেরেছিল। বিচার কোথায় হবে? বিচারের বাণী রিভৃতে কাঁদে, পশ্চিমবঙ্গে কাঁদছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডন যাচ্ছেন, আজকেই যাওয়ার কথা, যাচ্ছে কিনা আমি জানি না। লন্ডনে যাচ্ছেন, যান। আমরা খবর পেয়েছি আপনি বলেছেন আপনাকে নাকি অক্সফোর্ড বা ফক্সফোর্ড কোন ইউনিভার্সিটি থেকে দেখেছে। কেউ একজন আরটিআই করেছে, সেখানে আমরা জানতে পারছি যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলেছে আমরা কেন্দ্রীয়ভাবে এই ধরনের কোন তথ্য আমাদের কাছে নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে কি ডাকা হয়নি। আমি এই বিষয়ে বেশি কিছু বলবো না, তার কারণ আপনি যখন বিদেশে যাচ্ছেন, আমি মনে করি আপনি আমার মুখ্যমন্ত্রী হয়ে সেখানে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন, সেজন্য আপনি সম্মানের সাথে সেখানে করে আসুন, আমরা সাধুবাদ দেব। মাথায় রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার জন্য এই বাংলার, এই বাঙালির মান সম্মান বারবার হেড হয়েছে, মান সম্মান বারবার গেছে। মনে রাখবেন, এই অক্সফোর্ডটা যেন শেষ পর্যন্ত সেই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির মতো জালি পিএইচডিতে, ভুয়ো পিএইচডিতে পরিণত না হয়, সেটা মনে রাখবেন। বাঙালির সম্মানটা যেন থাকে, বাঙালির ইজ্জতটা যেন থাকে, সেটা লক্ষ্য রাখবেন। আপনি মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবঙ্গে রেকর্ড করেছেন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। এর আগে আমরা পশ্চিমবঙ্গে এরকমও মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি ডিএসসি প্রাপ্ত কেমিস্ট্রিতে, আমরা সকলেই জানি গোল্ড মেডেলিস্ট। আমরা এরকম মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি আমাদের আদর্শগতভাবে বিরোধী দিকে অবস্থান করতেন, মাননীয় জ্যোতি বসু, মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য, যারা বিদেশ থেকে পড়াশোনা করেছেন, কেউ প্রেসিডেন্সি কলেজের গ্র্যাজুয়েট। এই প্রথম আমরা মুখ্যমন্ত্রী পেলাম যিনি ভুয়ো পিএইচডি ডিগ্রিধারী। এটা বাঙালিকে আপনি এই লজ্জা দিয়েছেন, এর আগে কোন মুখ্যমন্ত্রী এই লজ্জা দেন। এই লজ্জা বাঙালি রাখবে কোথায়? তাতেও তো ক্ষান্ত নেই। আপনি ভুয়ো পিএইচডি ধারী, আর আপনার ভাইপো হচ্ছে ভুয়ো এমবিএ ধারী, তারা গ্র্যাজুয়েশনটাও ভুয়ো ডিগ্রিধারী তারা। শুধু তাই নয়, এডুকেশন মিনিস্টার, সেই এডুকেশন মিনিস্টার, এখন প্রাক্তন এডুকেশন মিনিস্টার জেলের ভেতরে, বর্তমানটা টিম করে চলছে। প্রাত্যবাবু কোন দিন প্রাপ্ত হয়ে যাবে সেটাই আমরা বুঝতে পারছি না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ক্ষমতায় আসার পর যে প্রাইমারিতে রিক্রুটমেন্ট হয়েছিল, তার যদি তদন্ত কোনোভাবে কোর্টের আদেশে হয়, পার্থবাবুর সাথে একসাথে থাকবে এবং মধুর মিলন বলে নাটক পার্থবাবু এবং পার্থবাবু বলে জেলের ভেতরে করবেন, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। সে সময়ও চাকরি চুরি হয়েছিল, একের পর এক চাকরি চুরি, একের পর এক দুর্নীতি। আর আপনারা কি বলছেন? বিজেপি নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করছে।
মাননীয় মুখ্যমন্ত্রী, এই পশ্চিমবঙ্গে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করার চেষ্টা করে থাকেন, সব থেকে বেশি আপনি করেছেন। আপনার মতো ধর্মকে রাজনীতির ব্যবহার এই ভারতবর্ষে অন্য কেউ করেনি, একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। আপনি এক এক ধর্ম সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করেছেন। কখনো একজনের সামাজিক অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠানকে বন্ধ করে আরেকজনেরটাকে তোল্লা দিয়েছেন। কখনো জগন্নাথ মন্দির তৈরি করে আরেকটা ধর্মীয় সম্প্রদায়কে সুরসুরি দিয়েছেন। এখন আবার বিধানসভার মধ্যে বলছেন বলে আমি হিন্দু, আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে। কি বলেছে কিনা? এর আগে দেখেছেন কোন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু শব্দটা একা ব্যবহার করেছেন? কোন ব্যবহার করেননি। এটাকে বলে আচ্ছে দিন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কোন করতেন না। আজকে বিজেপির ঠেলায় বাপ বাপ করে নিজেকে হিন্দু ব্রাহ্মণ প্রমাণ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন বিধানসভার ভেতরে। এটাই হচ্ছে আচ্ছে দিন, এটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ। আপনি দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করতে গেছেন, কে বলেছে আপনাকে তৈরি করতে? অযোধ্যায় তো এত বড় রাম মন্দির তৈরি হয়েছে, সরকার তো এক পয়সাও দেয়নি। হিন্দু সমাজের মন্দির হিন্দু সমাজ টাকা দিয়ে তৈরি করেছে। আমি টাকা দিয়েছি, ফাল্গুনি টাকা দিয়েছে, সাধারণ যারা হিন্দু সমাজের মানুষ তারা দিয়েছে। জগন্নাথ মন্দির সরকারি টাকায় কেন তৈরি করার প্রয়োজন হবে? বাঙালি হিন্দুর কি এত দুরবস্থা যে সরকার মন্দির তৈরি করে না দিলে এখন হবে না? আবার ফুরফুরা শরীফে গিয়ে আপনি তোহা সিদ্দিকীকে শিখিয়ে দিয়েছেন যে জগন্নাথ মন্দির যখন ওখানে তৈরি করা হয়েছে তাহলে এখানে একটা মসজিদ তৈরি করে দিতে হবে। তোহা সিদ্দিকী ওখানে লাফাচ্ছে, দিদির আর এক ছাড়া হনুমান, সে বেটায় লাফাচ্ছে ওখানে বসে বসে। দিদির এই হনুমানদেরকে বলে দিতে চাই, মুখ্যমন্ত্রীর হয়ে ভোটে নামবার যখন অতই ইচ্ছে, ধর্মীয় চোলাটা ছেড়ে রাখুন, ধর্মীয় পোশাকটা ছেড়ে রাখুন। তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে হাওয়াই চটি মাথায় নিয়ে রাস্তায় নামুন। রাস্তায় আপনাদের সাথে লড়াই হবে, দেখে নেবো কার কত বড় ক্ষমতা আছে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী যে আপনি কি জিনিস। আজকে দিল্লিতে একের পর এক রোহিঙ্গা বাংলাদেশি নাগরিক তারা সেখানে গিয়ে বসে পড়েছে। ভারতীয় মুসলমানরা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক, তারা ভারতবর্ষেরই নাগরিক, তারা ভারত মাতার সন্তান, তারা ভারতবর্ষেই থাকবেন। কিন্তু বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে যারা মুসলিমরা আসছে তারা তো ভারতবর্ষের নাগরিক নয়, তারা ভারতবর্ষের অংশ নয়। তারা তো বলে গেছিল যে এই অপবিত্র দেশে থাকবো না, আমরা পাকিস্তানে যাব। তারা তো এই অপবিত্র মাটিকে, এই মাটিকে অপবিত্র বলে সেই সময় চলে গেছিল। তাহলে তাদের অধিকার কেন এই মাটিতে থাকবে? আজকে দিল্লি পুলিশ যখন কুচবিহারে এসে খোঁজ নিচ্ছে, আপনার উদয়ন গুহ আমি দেখলাম একটা ডিস্ট্রিক্টের মিটিং এ অভিযোগ করেছে যে দিল্লি পুলিশ যখন চেক করতে এসছে, যে বলছে অনেক বাংলাদেশি নাগরিক তারা ঢুকে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিয়েছে ভারতের নাগরিক প্রমাণ করার জন্য। দিল্লি পুলিশ যখন কুচবিহারে চেক করতে এসছে, উদয়ন গুহ আপনার কাছে কমপ্লেন করেছে, আর আপনি ডিএম এসপি কে ধমকাচ্ছেন। ডিএম কে কি বলছেন আপনি? এসপি কে কি বলছেন? ডিএম এসপি কে বলছেন ও তোমরা বিএসএফ কে খিচুড়ি খাওয়াচ্ছ, দিল্লি পুলিশকে জল খাওয়াচ্ছ। আরে ভারতবর্ষের বিএসএফ, ভারতবর্ষের দিল্লি সরকার, তার পুলিশ, তার সাথে যদি পশ্চিমবঙ্গের পুলিশ সহযোগিতা করে তার জন্য আপনি এসপি ডিএম কে ধমকাচ্ছেন। এসপি কে প্রকাশ্যে আপনি সেই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ বলছেন যে এইভাবে এসপি হওয়া যায় না, অর্থাৎ তাকে এসপি যোগ্য নয়, তাকে প্রমাণ করার চেষ্টা করছেন। তাই আমি পুলিশের যারা বন্ধু আছেন তাদেরকে বলবো যে আপনারা জানি আপনারা অসন্তুষ্ট, আপনারা ডিএ পাচ্ছেন না। ডিএ চাইলে পরে আপনাদেরকেও ঘেউ ঘেউ বলে। কালীঘাটের শান্তনু বাবু আপনাদের উপর অত্যাচার করে কে কাকে ভোট দেবে সেটা পর্যন্ত সে ঠিক করে দেয়। কোথায় হামলা হবে বিজেপির নেতারা গেলে সেটাও তাকে পর্যন্ত ঠিক করে দেয়। তাই যতখানি চাকরি বাঁচানোর দরকার ততখানি করুন। উগ্রীভাবে বিজেপির উপর লাঠিচার্জ করতে যাবেন না, কারণ এরপরে এমন সময় আসবে জনতা পুলিশ না ভেবে আপনাদেরকে তৃণমূলের লোক মনে করবে আর আপাতমস্তক খেলাবে। সেই দিন কিন্তু আছে, পরিষ্কার বলে বাধ্য করবেন না আমাদেরকে এরকম করতে। গুন্ডানি মস্তামি বিজেপি বিশ্বাস করে না। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আপনি রাজ্যের উন্নয়ন করুন, বিজেপি আপনার সাথে আছে, বিজেপি আপনার পাশে আছে। কিন্তু রাজ্যের যদি ক্ষতি করার চেষ্টা করেন, রাজ্যকে যদি সাম্প্রদায়িক একটি জায়গায় পরিণত করার চেষ্টা করেন, পরিষ্কার বলে দিচ্ছি বিজেপি যত শক্তি আছে সব শক্তি দিয়ে আপনার বীজ ধার ভেঙে ফেলার জন্য যা করা দরকার বিজেপি সেটা করবে। আর মনে রাখবেন, আজকে বিজেপি সিট 12টা হয়েছে বলে আপনি আনন্দে থাকবেন না। বিজেপি কি জিনিস আপনি জানেন না। যখন নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, আমি ভারতবর্ষের তাবর 3-4 জন নেতার উদাহরণ দিচ্ছি। ভারতবর্ষের একজন নেতা, কাশ্মীরের নেতা ফারুক আব্দুল্লাহ সাহেব, তিনি বলতেন
মোদী একবার প্রধানমন্ত্রী হয়েছেন কি আর কি হয়েছে? মোদী যদি 4-5 বার প্রধানমন্ত্রী হয়ে যায় তাও ভারতবর্ষের কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করতে পারবেন না। আজকে কাশ্মীর থেকে 370 ধারা বাতিল হয়ে গেছে কারণ নরেন্দ্র মোদী বাপের বেটা, তিনি যেটা বলেন সেটা করে দেখায়, বিজেপি যেটা বলে সেটা করে দেখায়। এবং 370 ধারা বাতিল হওয়ার পর মেহবুবা মুফতি তিনি কি বলেছিলেন যে 370 ধারা যদি বাতিল হয়ে যায় তাহলে পরে কাশ্মীরে ভারতবর্ষের পতাকা অর্থাৎ জাতীয় পতাকা তিরঙ্গা ধরার লোক থাকবে না। আর আজকে দেখুন সেখানে 370 ধারা 35-এ বাতিল হয়ে গেছে, ভোট হয়েছে, সরকার গঠন হয়ে গেছে, পিডিপির পতাকা ধরার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। ভারতবর্ষের পতাকা পথ করে উঠছে ওখানে, পিডিপির পতাকা ধরার লোক নেই, মেহবুবা মুফতির পতাকা ধরার লোক নেই। মেহবুবা চ্যাপ্টার, কাশ্মীর চ্যাপ্টার ক্লোজ। আসুন আর এক বড় নেতা আসাদউদ্দিন ওয়েসি, সেদিন আমার সাথে দেখা হয়েছিল লোকসভায়। আমি বলে কি ব্যাপার কলকাতায় আসছেন না কেন? দিদির ভয় পেয়ে যাচ্ছেন নাকি? দিদি জেলে ঢোকাবে বলে? বললেন না আয়েঙ্গে। আসুন, কোনো অসুবিধা নেই, আমরা গণতন্ত্র সবাইকে ফ্রি প্লে গ্রাউন্ড দেওয়ার নীতিতে বিশ্বাস করি। আসাদউদ্দিন সাহেব বলেছিলেন যে মোদীজি যতবার আসুক, ক্ষমতায় আসুক না কেন, অযোধ্যায় রাম মন্দির তৈরি করতে পারবেন না। আসাদউদ্দিন সাহেব লোকসভায় আছেন, নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে গেছেন, অযোধ্যায় রাম মন্দিরও তৈরি হয়ে গেছে। আমরা যেটা বলি সেটা করে দেখাই। তো শান্তিপূর্ণ ভাবে হয়েছে, সবার সহযোগিতায় হয়েছে, কেউ বিরোধ করেনি, 2-1 জন বিরোধ করেছে। আমরা যেটা বলি সেটা করে দেখায়। আর লাস্ট জন আপনারই ভাই দিল্লির কেজরিওয়াল, তিনি কি বলতেন? কিছুদিন আগে পর্যন্ত টিভিতে এসে তাজমহলে থাকেন, এদিকে একটা সাধারণ দিল্লিতে জামা পরে নিয়ে ক্যামেরার সামনে বসে, দিদির ভাই কেন বললাম? কারণ দিদির নীতিটা ভালো নিয়েছে। থাকবো তাজমহলে, জামাটা কিন্তু গরিব মানুষের মতো পড়তে হবে। দিদিরও নীতি তাই, 33খানা প্লট ছেড়ে দেবো কালীঘাটে, কিন্তু শাড়িটা খুব সাধারণ পড়তে হবে, হাওয়াই চটিটা পড়তে হবে। নিজের ভাইয়ের নামে, ভাইপোর নামে, ভাইপোর বউয়ের নামে, সবার নামে প্লট, 33খানা প্লটের মালিক। আর আমরা 2বারের এমপি হয়ে কলকাতায় থাকার জায়গা নেই। আজকে যদি পার্টি বাড়িটা নিয়ে এলে আমি কোথায় থাকবো তার ঠিক নেই। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে পার্থক্য। আমরা তৃণমূল কংগ্রেসের সেই নীতি দেখেছি। সেই কেজরিওয়াল সাহেব কি বলেছিলেন? মোদীজি আপসে নেই হোগা, আপনি দিল্লিতে জিততে পারবেন না। দিল্লির মানুষ দেখিয়ে দিয়েছেন কেজরিওয়াল, যিনি নিজেকে বিশ্বের সব থেকে বড় সত্যবাদী, যুধিষ্ঠিরের এক কাঠি উপরে ভাবতেন, দিল্লির লোক কান ধরে তাকে সিংহাসন থেকে নামিয়ে দিয়েছে। বিজেপি সেখানে একজন মহিলাকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছে। এটা ভারতীয় জনতা পার্টি, এটা ভারতীয় জনতা পার্টির নীতি। মাননীয় মুখ্যমন্ত্রী, তাই আপনাকে অনুরোধ করছি, গণতন্ত্রে জয় হবে, পরাজয় হবে, কিন্তু আপনারা যে ধরনের রাজনীতি নিয়ে এসছেন, আমাদের বিরোধী দলনেতা 50 জন বিধায়ককে নিয়ে মিছিল করতে গেছেন, তাতে আপনি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের গুন্ডাদেরকে আটকে দিচ্ছেন, গুন্ডাদেরকে সেখানে লেলিয়ে দিচ্ছেন আমাদের মিছিল আটকানোর জন্য। আমার লোকসভাটা শেষ হোক, আমি এই মঞ্চ থেকে ঘোষণা করছি, আমার লোকসভা শেষ হচ্ছে, আমি ফিরে আসব, ওই জায়গা থেকে মিছিল বের করব। কত বড় দিদির গুন্ডা আছে আমি দেখতে চাই, কত বড় গুন্ডা আছে দেখতে চাই। আপনার পুলিশ তো অপদার্থ পুলিশে পরিণত হয়েছে। 7 তারিখে ম্যাচ ছিল, 7 তারিখে না 6 তারিখে, 6 তারিখে ম্যাচ ছিল আইপিএল এর, সেদিন রামনবমী পড়েছে। আপনার পুলিশ কি বলছে? আমরা আইপিএল এবং রামনবমী একদিনে করতে পারবো না। আরে আপনি রামনবমীর মিছিল সামলাতে পারছেন না আইপিএল ম্যাচের সাথে, আবার জ্ঞান দেন মহাকুম্ভ কিভাবে চালাতে হবে। আরে মহাকুম্ভ হলে তো আপনি মনে হয় পাগল হয়ে, ঊর্ধ্ব পাগল হয়ে ঘুরে বেড়াতেন কলকাতার মতো রাস্তায়। তিনি জ্ঞান দিচ্ছিলেন মহাকুম্ভে কি হবে না হবে, এটা হবে ওটা হবে। আর মৃত্যু কুম্ভ, আরে হিন্দুদের এত বড় একটা ধর্মীয়, যে এত বড় একটা উৎসব, আপনি তাকে মৃত্যু কুম্ভের মতো একটা কথা বলতে পারলেন? আপনার বিবেকে বাঁধলো না এক ফোঁটা? আপনি অন্য ধর্মের কোন উৎসব সম্পর্কে, অন্য ধর্মের কোন প্রোগ্রাম সম্পর্কে, অন্য ধর্মের কোন উৎসব সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে পারতেন? আপনি বিরোধী দলনেতার বিরুদ্ধে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মিছিলে হাঁটিয়ে দিচ্ছেন, তাদেরকে দিয়ে করিয়ে দিচ্ছেন। দিলীপ ঘোষ গেলে সেখানে কিছু মহিলা পাঠিয়ে দিচ্ছেন তাকে উত্তপ্ত করার জন্য। কোন ধরনের রাজনীতি? এই ধরনের রাজনীতি তো আমরা পশ্চিমবাংলায় দেখতে অভ্যস্ত নই।
এই ধরনের রাজনীতি তো পশ্চিমবাংলায় চলতে পারে না। আপনি পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কাজ করুন। আপনি বিজিবিএস করলেন, শিল্প আসবেন। আমি একজন শিল্পপতির সাথে গত কয়েকদিন আগে, তিনি সিঙ্গাপুরে থাকেন, নামটা বলছি না, বাঙালি, নাম বললে পরে আবার তার বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা হয়ে যাবে। তার সাথে আমি গল্প করতে করতে গোটা রাস্তা গেলাম। বলছে, দাদা 3 বছর ধরে ঘুরে বেড়াচ্ছি, আমার আফ্রিকাতে ফ্যাক্টরি ছিল, আমি ফ্যাক্টরি বিক্রি করে দিয়ে বাংলাতে ইনভেস্ট করব, বাংলাতে আমি লগ্নি করব, বাংলার ছেলে মেয়েদের কাজ হবে। আমি বাঙালি, আমি সিঙ্গাপুরে থাকি, আরামসে থাকতে পারি। আমি চাই আমার লগ্নির মাধ্যমে বাংলায় কাজ হোক, বাংলায় শিল্প হোক, বাংলায় কর্মসংস্থান হোক। ঘুরে বেড়াচ্ছি, জমি পাচ্ছি না, জমি নেই, ল্যান্ড নেই, আজকে এই কালকে ওই, এই বলে চলছে সরকার। আবার সেই সরকার নিয়ম কি করেছে, বিজিবিএস যাদের সাথে মৌ হবে, অর্থাৎ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হবে, তাদের বাড়িতে আবার গোয়েন্দারা যাবে দেখতে, চেক করতে। সে গোয়েন্দা গিয়ে দেখবে যে সে ব্যবসায়ী সত্যিই ব্যবসায়ী নাকি ব্যবসায়ী নয়। এই প্রথম ভারতবর্ষে এই ধরনের সিস্টেম মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছে। আজকে আপনি লন্ডনে যাওয়ার কথা, আজকে 22 তারিখ তো, আজকে লন্ডনে যাওয়ার কথা, আপনি গেছেন কিনা জানেন না। আপনি পশ্চিমবঙ্গের কলকাতাকে লন্ডন বানাবেন বলেছিলেন। আমি যা চারধারে দেখতে পাচ্ছি, লন্ডনের মতো কিছু দেখতে পাচ্ছি না। এখানে কোনোটাকে দেখে আপনাদের লন্ডন মনে হচ্ছে, আমাদের লন্ডন মনে হচ্ছে না, আমারও মনে হচ্ছে না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটা কাজ করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডনে পা দেওয়ার আগে দেখি পেপারে খবর, হিথ্রো বিমানবন্দরে আগুন। লন্ডনকে, কলকাতাকে উনি লন্ডন করতে পারেনি, কিন্তু লন্ডনকে কিন্তু কলকাতা বানিয়ে দিলেন। যাওয়ার আগে ওখানে আগুন ধরিয়ে দিয়েছেন। আগুন ধরানোতে আপনার থেকে এক্সপার্ট কেউ নেই। পশ্চিমবঙ্গে তখন মাসিক ব্যাপার হয়ে গেছে, এ মাসে কোন জেলাতে অবৈধ বাজি কারখানায় আগুন ধরবে আর ফটকা ফাটবে, বোম ফাটবে। এটা আমরা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি। 2 মাস 3 মাস দিদি একদম রেগুলার হয়তো ফটকা ফাটাবেন, কোনো না কোনো জেলায় ফাটবেই, বোম ফাটবে, আগুন ধরবে, অগ্নিকাণ্ড হবে। আর আপনার মেয়র তিনি দাওয়াতে ইসলাম করে বেড়াবেন, তার কাজ ওটা না। দাওয়াতে ইসলাম আপনি করতেই পারেন, তার জন্য আপনি রাজনীতি ছাড়ুন, রাজনীতি ছেড়ে মসজিদে গিয়ে মুয়াজ্জেম হন, মৌলবী হন, গিয়ে আপনি করুন, কেউ মানা করেনি আপনাকে, ওটা তখন আপনার কাজ হবে। কিন্তু যখন আপনি রাজনীতি করছেন, তখন আপনার কাজ এই কলকাতাকে সুরক্ষিত রাখা, সেই কাজে অংশগ্রহণ করুন, তবে আপনি আপনার কাজের সাথে জাস্টিফাই করবেন, তাহলে আপনার কাজে এরা যোগ্যতা আপনার নেই। তাই মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি লন্ডনে যাচ্ছেন, যান, লন্ডনে গিয়ে অক্সফোর্ডে ভাষণ দিন, ইংরেজিতে বলুন, কোনো অসুবিধা নেই, আমরা সেই আপনার ভাষণ শুনবো। কিন্তু সেখানে গিয়ে বাংলার নাক কাটাবেন না। বাংলায় মহিলাদের অত্যাচার এই বছরে 189 খানাতে পৌঁছেছে, মাত্র 189 খানা। আরজিকর ঘটার পর আপনার পুলিশ, আপনার স্বরাষ্ট্র মন্ত্রক 17 খানা পয়েন্টস দিয়েছিল, এটা করা যাবে, এটা করা যাবে না। তার মধ্যে একটি ছিল মহিলাদের বেশি রাতে কাজের, যেখানে সুযোগ আছে কাজের ব্যবস্থা করা যাবে না, মহিলাদেরকে ডিউটি দেওয়া যাবে না। আদালত যখন আপনার কান মলে দিল কিভাবে আপনি মহিলাদের এটা করতে পারেন, তার কয়েক মাস যেতে যেতে আপনি আবার নিয়ম করে দিলেন, ঠিক আছে, মহিলারা ওই অর্ডার তুলে নিলেন, এখন মহিলা নাকি বারে যাবেন, বারে গিয়ে মদ পরিবেশন করবেন। তার কারণ আপনার রেভিনিউ, অর্থাৎ আপনি সব থেকে বেশি ট্যাক্স ইনকাম করেন পশ্চিমবঙ্গে এই মদ থেকে। লক্ষ্মীর ভান্ডারে যে টাকা দিচ্ছেন, সেই টাকা পকেট মারি করে তাদের বড়দের পকেট থেকে মদের বোতল হাতে ধরিয়ে দিয়ে সেই টাকা পকেট মারি করে নিয়ে যাচ্ছে। কতদিন বোকা বানাবেন মানুষকে? বেশি দিন বোকা বানাতে পারবেন না মাননীয় মুখ্যমন্ত্রী। বাংলার মানুষ শিখে গেছে, এবং আমি বলছি 26-এ বাংলার মানুষ জবাব দেবে, আপনাকে ইভিএম এর মধ্যে জবাব দেবে, এবং আপনার সরকারকে উৎখাত করে ফেলবে। আপনার এই সরকার থাকবে না মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তৈরি হয়ে থাকুন। আপনার ফেয়ারওয়েল দেব, আমরাই দেব। এবং আমি পরিষ্কার বলে যাচ্ছি যে সেই ফটো প্রেমে আমাদেরকে এখন যারা দেখতে পাচ্ছেন, মিছিল করছি, লড়াই করছি, পুলিশ যাদেরকে আটকাচ্ছে, এই পুলিশ সেদিন দাঁড়িয়ে স্যালুট করবে, আর আমরা ফুলের তোড়া দিয়ে আপনাকে ফেয়ারওয়েল জানাবো। সেই দিন আপনাদের জন্য অপেক্ষা করে আছে। ভারতীয় জনতা পার্টি আনফিনিশড ওয়ার্ক রাখে না। এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি যতগুলো রাজ্য হাতে নিয়েছে, কোন কাজকে আনফুলফিল্ড রাখেনি। বাংলা বাকি আছে, শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, সেই বাংলায় ভারতীয় জনতা পার্টির গৈরিক পতাকা আমরা নবান্নের উপরে ওড়াবো। সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনারা কোমর বেঁধে তৈরি হন। আমরা লড়াই করছি। উড়িষ্যাতেও কেউ ভাবেনি আমরা সরকারে আসবো। সবাই বলেছিল
এমনকি আমাদের পার্টির মধ্যে নেতারা বলেছিল আমাদের নবীন বাবুদের সাথে জোট করা উচিত। নবীন বাবু রাজি ছিলেন জোট করার জন্য, বিজেপি জোট করেনি। হরিয়ানাতে কেউ ভাবেনি যে আমরা ক্ষমতায় আসবো, সবাই বলেছিল বিজেপি এবার হারবে। হরিয়ানাতে আমরা সরকারে এসেছি। দিল্লিতে কেউ ভাবেনি কেজরিওয়াল, আমি নিজে পর্যন্ত একসময় বিশ্বাস করতে পারিনি দিল্লিতে কেজরিওয়ালকে হয়তো আমরা হারাতে পারবো। কিন্তু যখন আমি নিজে ভোটের প্রচারে গেলাম, বাঙালি অধ্যুষিত 3-4টে বিধানসভায় ঘুরলাম, বাঙালিদের সাথে কথা বললাম, প্রচুর বাঙালি ছেলে ঘাটাল থেকে, কলকাতা থেকে, মেদিনীপুরের বিভিন্ন অংশ থেকে তারা সোনার কাজ করতে, কেউ কালকাজিতে, দিল্লির বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। তাদের সাথে যখন কথা বললাম, তারা শুধু শপথ করে আছে, দাদা এবার কেজরিওয়ালকে হটাবো, আর তারপরে আমরা দিল্লি থেকে কলকাতায় এসে বিজেপির হয়ে, ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচার করব, এখানেও পরিবর্তন করব। আমাদের বাঙালি প্রকোষ্ঠ তৈরি হয়েছে, কয়েক লক্ষ বাঙালি আছে দিল্লিতে, তারা কাজ করেছে। আজকে বাঙালিদের শুধু নয়, দিল্লিবাসী মহিলাদের জন্য কত সুযোগ। প্রেগনেন্ট মহিলা হলে 21,000 টাকা, বছরে 2টো গ্যাস সিলিন্ডার ফ্রি। দিওয়ালি অর্থাৎ আমাদের কালী পুজোতে এবং হোলিতে 2টো করে গ্যাস সিলিন্ডার মহিলারা ফ্রিতে পাচ্ছেন। 2,500 টাকা করে মহিলারা, গরিব মহিলারা মাসে ব্যাংকের অ্যাকাউন্টে পাচ্ছেন। ত্রিপুরা, গত কয়েকদিন আগে বাজেট হয়েছে ত্রিপুরা সরকারের, বিজেপির সরকার, মহিলা অর্থাৎ মহিলারা কন্যা সন্তান জন্ম দিলে 50,000 টাকার বন্ড সেই বাচ্চার নামে সরকার দিচ্ছে, ত্রিপুরা সরকার দিচ্ছে। যখন সেই মেয়েটি 18 বছর হবে, বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতিবিদরা বলছেন, ওই বন্ডের মূল্য 1 কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। এক একটা বাচ্চা মেয়ে সেই সময় 1 কোটি টাকার মালিক হবে। এটা বিজেপির সরকার। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, সবার বিকাশ, সবার সাথ, কাউকে ছেড়ে নয়। তাই এই বাঙালির মাথা, যে মাথা কোনো কারো সামনে নত হয়নি, যে মাথা নেতাজি সুভাষচন্দ্রের মাথা, যে মাথা সবসময় উঁচু ছিল, যে মাথা গোটা বিশ্বের সামনে উঁচু থেকেছে, হিটলারের সামনে গিয়েও নিচু হয়নি, কমিউনিস্টদের সামনে নিচু হয়নি, ইংরেজদের সামনে নিচু হয়নি, দিল্লির মহাত্মা গান্ধীর কাছেও নিচু হয়নি, সেই মাথাকে নিচু করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমি আর বিস্তৃত ভাবে বললাম না, আপনারা বারবার জানেন, বারবার শুনেছেন কিভাবে বাংলার মাথা বারবার নিচু হয়েছে। সেই বাঙালির মাথাকে আবার যদি উঁচু করে তুলতে হয়, একমাত্র নরেন্দ্র মোদীর সরকার পারবে, ভারতীয় জনতা পার্টি পারবে, অন্য কেউ পারবে না। কেন বলছি আপনাদেরকে? আমি এই জন্য বলছি, একবার মন দিয়ে ভাববেন। দিল্লিতে রাজপথ বলে একটি রাস্তা ছিল। আমি প্রথমবার সাংসদ হওয়ার পর সেই রাস্তা দিয়ে বহুবার গেছি। রাজপথ রাজপথ লেখা থাকতো। আমি ভাবতে রাজপথ লেখা কেন? যখন জিজ্ঞেস করলাম, পড়াশোনা করলাম, দেখলাম ব্রিটিশদের জন্য রাজপথ, আর ওখানে কিং জর্জ 5 মূর্তি লাগানো ছিল। স্বাধীনতা যখন হলো 1947 সাল 15ই আগস্ট, তারপরে সেই মূর্তি সরিয়ে দেওয়া হলো, কিং জর্জের মূর্তি সরিয়ে দেওয়া হলো। কিং জর্জ কে? শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষ, ইংল্যান্ড সহ যত সমগ্র বিশ্বে যতগুলো তার কলোনি ছিল, ইংল্যান্ডে যতগুলো কলোনি ছিল, সেই কলোনির মালিক বা রাজা ছিলেন হচ্ছে কিং জর্জ। কংগ্রেস সরকার তার মূর্তি সরিয়েছিল, ভালো কাজ করেছিল, কিন্তু সেই মূর্তির জায়গায় কার মূর্তি বসবে সেই সিদ্ধান্ত কংগ্রেস পরিবার, গান্ধী পরিবার নিতে পারেনি। এত বছর সেই জায়গাটা ফাঁকা ছিল। গোটা বিশ্বের ইংরেজ আমলে বলা হতো, ইংরেজ রাজত্বে কোনো নাকি সূর্য অস্ত হয় না, একদিক থেকে সূর্য অস্ত হলে অন্যদিকে সূর্য উঠে যায়। তার রাজা ছিলেন কিং জর্জ। আজকে যদি সেই কিং জর্জের ফাঁকা জায়গাটায় যদি যান আপনি, সেখানে দেখতে পাবেন একজন বাঙালির মূর্তি জ্বলজ্বল করছে, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। এটা নরেন্দ্র মোদী করেছে, আর কেউ করে। গোটা বিশ্বের 1/3 রাজা, তার মূর্তি যেখানে ছিল সেই মূর্তিকে সরিয়ে সেখানে নেতাজির মূর্তি স্থাপন করার মতো সাহস নরেন্দ্র মোদীর সরকার করেছে। নরেন্দ্র মোদী এটা পারে, অন্য কেউ পারে না। তাই বাংলার সম্মানকে, বাংলার মাথাকে যদি আগামী দিনে তুলে ধরতে হয়, তাহলে পরে ভারতীয় জনতা পার্টির সরকার পাবে। আর মহিলাদের উপর অত্যাচার, আমি বলে দিচ্ছি, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে মহিলাদের উপর যারা এই ধরনের কুকর্ম করে, যারা রেপ করে, যারা ধর্ষণ করে, যারা মহিলাদের ইজ্জত নিয়ে টানাটানি করে, ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর 6 মাস সময় দেবেন। হয় তাদের আস্তানা অন্য রাজ্যে হবে, না হয় ভগবানের কাছে, উপরওয়ালার কাছে পাঠানোর দায়িত্ব ভারতীয় জনতা পার্টির সরকারের। যেরকম উত্তরপ্রদেশের যোগীজির সরকার আছে, উত্তরপ্রদেশের যোগীজির সরকার হোক বা দিল্লিতে আমাদের সরকার গঠন হওয়ার পর মহিলাদের প্রতি যদি কেউ অসভ্য আচরণ করেন, অভব্য আচরণ করেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থার জন্য নতুন করে স্কোয়াড তৈরি করেছে দিল্লি সরকার।
আমরা পশ্চিমবঙ্গে আসার পর মহিলা সুরক্ষার জন্য এইভাবে বিশেষভাবে স্কোয়াড তৈরি করব। পুলিশের সেই অংশের কাজ হবে শুধুমাত্র মহিলাদের সুরক্ষা দেয়া, অন্য কোনো কাজ তাদের হাতে থাকবে না, মহিলাদেরকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করব। আমাদের শাস্ত্রে বলেছে যত্র নারী পূজ্যন্তে তত্র রমন্তে দেবতা, অর্থাৎ যেখানে নারীর পুজো করা হয় সেখানে দেবতারা সেখানে ভ্রমণ করেন, দেবতারা সেখানে আসেন। এটা ভারতবর্ষের, এটা কোনো একটি বিশেষ সম্প্রদায়ের নীতি নয়। কারণ যখন এই মন্ত্রটা লেখা হয়েছিল তখন ভারতবর্ষে কেন, পৃথিবীতে কোনো সম্প্রদায় ছিল না। এটা ভারতবর্ষের নীতি। ভারতবর্ষ নারীকে মা বলে সম্মান দিতে বিশ্বাস করে এসছে। তাই ভারতবর্ষের এই নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনে কাজ করবে। আর মহিলাদের উপর যারা অত্যাচার করবে তাদের হাত ভেঙে ঘুরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সরকারের, আমাদের পুলিশের থাকবে। তাই বন্ধুগণ, আমরা আমাদের বিরোধ, আমাদের ইচ্ছে ছিল আবগারি দপ্তর অব্দি যাব। আমরা জানি না আবগারি দপ্তরে কোন মহামূল্য সম্পদ আছে। তার মধ্যে আজকে ছুটির দিন, পুলিশ বললে এখানে নাকি 144 ধারা আছে। আমি সাংবাদিক ভাইদেরকে জিজ্ঞেস করলাম যে আবগারি দপ্তরের সামনে 144 ধারা তোমরা কি আগে কোনদিন শুনেছো? তারা বলছে দাদা না, আমরাও তো শুনিনি। আমি এই প্রথম দেখলাম যে আবগারি দপ্তরের সামনে 144 ধারা করে রেখেছে। আমি জানি না তৃণমূল কংগ্রেসের ভয়ে করে রেখেছে কেন। কারণ তৃণমূল কংগ্রেসের সন্ধ্যাবেলা হলে ঢুক ঢুক পিও যুগ যুগ জিও, এই নীতিতে তৃণমূল কংগ্রেস চলে। তো ভাই চাই যদি তৃণমূল কংগ্রেসের সব ঢুক ঢুক জিও আর যুগ যুগ পিও কোম্পানি যদি এখানে চলে আসে তাহলে পরে তো মুশকিল হয়ে যাবে, দরজা ভেঙে দেবে। কিন্তু আমরা তো বিজেপি, সুকান্ত মজুমদারের নেতৃত্বে এসছে, যিনি ঢুক ঢুক কোনো করেন না, যুগ যুগ জিওর মন্ত্রে বিশ্বাস করেন না। আমরা ভারতীয় জনতা পার্টির নীতিতে বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী, আমরা যখন আমাদের প্রধানমন্ত্রী যখন আমেরিকা যেতে যান, কিছুদিন আগে আমিও প্রেসিডেন্টের সাথে মালাউই বলে একটি খ্রিস্টান কান্ট্রিতে যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে নিয়ম হচ্ছে ডিনারে আগে টোস্ট করতে হয়, মদ দেয়, টেবিলে টেবিলে মদ ছড়িয়ে দেয়, সেখানে মদ খেয়ে টোস্ট করতে হয় গ্লাসের মধ্যে নিয়ে। আমাদের প্রধানমন্ত্রীর ভিডিও দেখেছেন, সুকান্ত মজুমদার ছোট মানুষ, তার হয়তো ভিডিও পাননি। আমাদের প্রধানমন্ত্রীও মদের বদলে জল নিয়ে টোস্ট করেছিলেন, আমরাও জল নিয়ে টোস্ট করি। এটা আমাদের নীতি, এটা আমাদের সংস্কৃতি। তাই ভয় পাওয়ার কিছু নেই। বিজেপি উচ্ছৃঙ্খল দল নয়। হ্যাঁ, কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে গুন্ডামি করছে, মস্তানি করছে, মহিলাদের উপর অত্যাচার করছে, আগামী দিনে তৃণমূল কংগ্রেস যদি আমাদেরকে বাধ্য করে তাহলে পরে কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো আমরা যদি গুন্ডামি করতে উদ্যত হই তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের কোন পুলিশ আমাদের গুন্ডামি রক্ষা করতে পারবে না, আটকাতে পারবে না। সেই থেকে বড়, তার থেকে বড় গুন্ডা হয় না। যদি শিক্ষিত মানুষ যদি গুন্ডামি শুরু করে, ভদ্র মানুষ যদি গুন্ডামি শুরু করে, বিজেপি যদি গুন্ডামি শুরু করে, তাহলে পরে আর তার থেকে বড় গুন্ডা কেউ হতে পারে না। কিন্তু আমরা গুন্ডামি করি না, আমরা গুন্ডামি সংস্কৃতি বিশ্বাস করি না। তাই বন্ধুগণ, আমাদের এই আন্দোলন চলবে। আগামীকাল আমি দমদমে যাব, কেএনএসডি জেলায় যাব। যাকে সেই সোমনাথ বাবুকে চেয়ারম্যান ঘোষণা করেছেন, যে আমাদের অভয়ার দেও ওখানকার বিধায়ক, তাকে নিয়ে তাড়াতাড়ি প্রমাণ লোপাট করার জন্য আগুনে পোড়াতে গেছিল, তাকে মুখ্যমন্ত্রী চেয়ারম্যানের পুরস্কার দিয়েছে। তার বিরুদ্ধে আন্দোলন করতে আগামীকাল আমি দমদমে যাব। আপনারাও কালকে পা মেলাবেন। মহিলাদের উপর যারা এই ধরনের অত্যাচার করেছেন, যারা তথ্য প্রমাণ লোপাট করেছেন, তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলবে। এই আন্দোলনকে আমরা সেই পর্যন্ত নিয়ে যাব যতদিন না পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র মোদীর সরকার এখানে প্রতিষ্ঠা হচ্ছে, ততদিন পর্যন্ত আপনারা এই আন্দোলন চালিয়ে যান। আর জোরে বলুন আমার সাথে, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আবগারি দপ্তর আমাকে যখন দেখালো সাংবাদিকরা, দেখলাম ভারতবর্ষের জাতীয় পতাকা ওখানে পথ করে উঠছে। এখন একটু নুয়ে গেছে, কোনো কারণে হাওয়া হচ্ছে না। আমি আবগারি দপ্তরের অফিসারদেরকে বলবো, পুলিশকেও বলবো, ওটা ওখানে মানাচ্ছে না, ওখানে জোড়া ফুলের পতাকা লাগিয়ে দিন, বেশি ভালো মানাবে, পথ করে উঠবে। এরপরে আমরা থানাতে এবং ডিএম অফিসে তৃণমূলের পতাকা লাগানোর অভিযান আনবো। তৈরি হয়ে যান কোমর বেঁধে। যে থানা এবং পুলিশ যেভাবে কাজ করছে, এদের সরকারিভাবে সরকারি পোশাক, অশোক স্তম্ভ কোনো কিছু পরে থাকার অধিকার নেই। এরা তৃণমূলের সবুজ পতাকা নিয়ে ঘুরে বেড়াক, আর ওই পতাকা থানার উপরে বেঁধে নিক, আমরা মেনে নেবো হ্যাঁ ওটা তৃণমূল পার্টি অফিস। আমরা সেইভাবে লড়াই করব, তৃণমূলের সাথে যেভাবে লড়াই করছি। কি লড়াই করবেন তো? হবে তো? ভয় নেই তো? পুলিশের লাঠি খেতে পারবেন? আমি অনেক গুঁতো খেয়েছি, এই ঘাটটা স্পন্ডিলাইসিস করেছে পুলিশ, চিন্তা নেই। আপনারাও লড়াই করবেন। ভারত মাতা কি,
ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, ভারত মাতা কি।